হ্যালো হ্যালো হ্যালো, কেমন আছো সবাই? ব্যাঙ্গালোরের সেকেন্ডের হলটা বেশ লম্বা হয়ে গেল বলো, বাট নো ওয়ারিজ, আমরা এসে গেছি। এবার ঝটপট শেষ করে নেবো পুরো দিনটা। সো ওয়েলকাম টু র্যাড মুভস এন্ড লেটস গো। বনেরঘাটা থেকে বেরিয়ে একটা অটো করলাম। অটো দাদাকে বললাম সিল্ক ইনস্টিটিউট মেট্রো স্টেশন যাও। তখন অটো দাদা বলল, সিল্ক ইনস্টিটিউট কেন যেতে যাবে, চলো তোমাদেরকে 5টা স্টেশন এগিয়ে নামিয়ে দেবো, আর টোল ট্যাক্সও দিতে হবে না। তো আমরা বললাম বাহ, তাহলে এর থেকে ভালো আর কি হবে। তো ও আমাদেরকে কোনানাকুন্টে ক্রস মেট্রো স্টেশনে নিয়ে গিয়ে নামিয়ে দিল। এসে পৌঁছালাম বিধানসৌধা। 1952 থেকে 1956-এর ডিউরেশনে নিও দ্রাবিডিয়ান আর্কিটেকচারাল স্টাইল ফলো করে তৈরি করা হয়েছিল কর্ণাটকার এই লেজিসলেটিভ হাউসটিকে। এখন ভেতরে ঢোকা অ্যালাউড না হলেও এটা কিন্তু ব্যাঙ্গালোরের মেজর একটা ট্যুরিস্ট অ্যাট্রাকশন। বাইরে দাঁড়িয়ে এই এত সুন্দর বিল্ডিংটাকে অ্যাডমায়ার করতে পারা, ছবি তুলতে পারা, এটাই বা কম কি বলো। বিধানসৌধা দেখে ফুটটা ক্রস করে টুকটুক করে হাঁটতে হাঁটতে চলে এলাম এই পার্কে। এই পার্কটার কি নাম, চলো তোমাদেরকে বলি একটা গল্প। মেজর জেনারেল রিচার্ড স্যাঙ্কি 1870-তে ব্রিটিশ ইন্ডিয়ার মাইসোর স্টেটের চিফ ইঞ্জিনিয়ার ছিলেন এই ভদ্রলোক। এনার দেখরেখেই তৈরি করা হয়েছিল এই পার্ক। এই সময় স্টেট অফ মাইসুরুর অ্যাক্টিং কমিশনার হচ্ছে স্যার জন মিড। তাকে সম্মান জানিয়েই এই পার্কের নাম রাখা হয় মিডস পার্ক। কিন্তু 1873-তে যখন স্যার মিড মাইসুরু ছেড়ে চলে যায়, তখন এই পার্কের নাম চেঞ্জ করে রাখা হয় কাবান পার্ক। এই নামটা রাখা হয়েছিল ব্রিটিশ ইন্ডিয়ার সেই সময়কার লংগেস্ট সার্ভিং কমিশনার স্যার মার্ক কাবানকে সম্মান জানিয়ে। কিন্তু 1927-এ শ্রী কৃষ্ণরাজা ওয়ারিয়ারের শাসনের 25 বছর কমেমোরেট করার সময় এই পার্কের নামটি আরেকবার চেঞ্জ করা হয়। শ্রী চামারাজেন্দ্র ওয়াডিয়ার, যার রুলিং পিরিয়ডে এই পার্কটি তৈরি করা হয়েছিল, তাকে সম্মান জানিয়ে এই পার্কের নাম রাখা হয় শ্রী চামারাজেন্দ্র পার্ক। নাম যতগুলোই হোক না কেন, সেটা কিন্তু কোনো জায়গার মর্ম বলে দিতে পারে না। 100 একর জায়গা নিয়ে তৈরি হয়েছিল এই কাবান পার্ক। এক্সপ্যান্ড হতে হতে সেটাই আজকে 300 একর। ব্যাঙ্গালোরের বুকের মাঝখানে এই বিশাল বড় একটা গ্রিনারির সেটেলমেন্ট। কি সুন্দর যে ছিল এক্সপিরিয়েন্সটা, অসাধারণ। আচ্ছা, তোমাদেরকে একটা কথা জানাই, এই ব্লগে যা যা ইনফরমেশন দেওয়া থাকে তার একটা ছোট্ট ব্রিফ এই ব্লগের ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকে। কখনো যদি পরে আবার ওই ইনফরমেশনগুলো দরকার হয় তোমাদের, তো তোমরা ফিরে এসে নিশ্চয়ই চেক করো। কিন্তু কাবান পার্ক থেকে বেরিয়েই 2 কদম হাঁটলেই বিশ্বেশ্বরায়া ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম। একজন ভদ্রলোকের ব্যাপারে তোমাদেরকে ছোট্ট করে একটু বলি, স্যার মোক্ষাগুন্ডম বিশ্বেশ্বরায়া, India's one of the first and finest civil engineers. ওনার জন্মদিন 15 সেপ্টেম্বর শুধু ইন্ডিয়াতেই না, শ্রীলঙ্কা, তানজানিয়ার মতন দেশেও ইঞ্জিনিয়ার্স ডে হিসেবে সেলিব্রেট করা হয়। 1885 থেকে 1909 অবধি ব্রিটিশ ইন্ডিয়ান গভর্নমেন্টের বহু প্রজেক্টে উনি কাজ করেছিলেন। নাসিক, সিন্ধ, সুরত, পুনে, বম্বে, বিভিন্ন জায়গায়, শুধু দেশে নয় বিদেশেও, ইয়েমেন, তানজানিয়া, শ্রীলঙ্কা, বহু জায়গায় ব্রিটিশ গভর্নমেন্টের অনেক প্রজেক্টে ওনার অবদান আছে। তারপর 1909-এ ব্রিটিশ সার্ভিস থেকে রিটায়ার করার পরে স্টেট অফ মাইসোরে উনি চিফ ইঞ্জিনিয়ার আর সেক্রেটারি হন, আর পরবর্তীকালে গিয়ে দিওয়ান অফ মাইসোর হন। আর শুধু তাই নয়, টাটা স্টিলের বোর্ড অফ ডিরেক্টরসও ছিলেন উনি 1927 থেকে 1955 অবধি। উনি ফেমাস ছিলেন ওনার ইনিশিয়ালস দিয়ে, স্যার এমভি। এই স্যার এমভিকেই সম্মান জানিয়ে এই জায়গাটির নাম রাখা হয় বিশ্বেশ্বরা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম। 1958-এ তখনকার মাইসোরের চিফ মিনিস্টার শ্রী বি.ডি. জেট্টি এই জায়গাটি বানানোর উদ্যোগ নেয়, আর 1962-এর 14 জুলাই পণ্ডিত জওহরলাল নেহেরু এই মিউজিয়ামের ইনঅগারেশন করেন। ভিআইটিএম খোলার পরে 1965-এ এখানে খালি একটাই এক্সিবিশন শুরু হয়েছিল, যেটার নাম ছিল ইলেকট্রিসিটি। আর আজকে এই বিল্ডিংয়ে টোটাল 3টে বড় হল আর 5টা গ্যালারি আছে। আমরা পুরোটা দেখতেও পারবো না, পুরোটা দেখার জন্যে একটা গোটা দিনের দরকার। ঢুকেই প্রথমে ডাইনোসর অ্যালাইভ এক্সিবিট, তারপর রাইট ব্রাদার্স এক্সিবিট, তারপর এই পুরো ইঞ্জিন হলটা। এছাড়াও আমরা একটা সায়েন্স শো অ্যাটেন্ড করেছিলাম যেখানে ফোনটা অ্যালাউড ছিল না। একটা 3D থিয়েটার আছে, একটা অডিটোরিয়াম আছে, বিশাল বড় একটা ক্যাম্পাস।
আমার চাঁদকে নিয়ে চাঁদ দেখা হয়ে গেছে। এবার এই হলটা থেকে বেরিয়ে অন্য আরেকটা গ্যালারিতে ঢুকতে হবে। পুরোটা না হলেও যতটা সম্ভব ততটা তো করব। এখন আমরা এসেছি হল অফ ইলেকট্রনিক্সে। 2004-এ ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের সাথে কোলাবোরেট করে ভিআইটিএম এই গ্যালারিটা তৈরি করেছিল। এখানে ইলেকট্রনিক্স আর ইনফরমেশন টেকনোলজির বেসিক প্রিন্সিপালস এক্সপ্লেন করে অনেকগুলোই এক্সিবিটস আছে, সবকটাই বেশ ভালো। আমরাও এখানে ফ্লাক্স জেনারেট করে এনার্জি প্রডিউস করার চেষ্টা করলাম একটুখানি। এত আনন্দ করে যদি পড়াশোনাটা করতাম তাহলে আজকে কোথায় না পৌঁছাতাম। তারপর আমরা ঢুকলাম ফান সায়েন্স গ্যালারিতে। নামটা সত্যি সার্থক। বাচ্চা থেকে বুড়ো এখানে সবাই সায়েন্সকে নিয়ে ফান করছে। কিউরিওসিটির তো আর কোনো বয়স হয় না বলো। আর কি, আমরাও একটু ফান করে নিলাম। যতগুলো অ্যাক্টিভিটি বুথ আছে সব কটাতেই একটু দাঁড়িয়ে পড়লাম আর কি। আপাতত এইটুকুই সময় আছে আমাদের হাতে, এবার এখান থেকে বেরোতে হবে। চলো। অনেক টায়ার্ড হয়ে গেছি সকাল থেকে, তাই এখন চা তার সাথে খাচ্ছি মুড়ুকু। চা খেয়ে মুড়ুকু খেয়ে এনার্জি নেওয়া হয়ে গেছে, ব্যাস এবার এগোতে হবে। বেশিক্ষণ থেমে থাকলে চলবে নাকি? টুকটুক করে হাঁটতে হাঁটতে পরের স্পটে পৌঁছে যেতে হবে তো। চলো তাহলে চলে যাই। জুতে গিয়ে পার্কে গিয়ে তো যথেষ্টই টেরেস্ট্রিয়াল লাইফ দেখলাম। এবার এসে পৌঁছেছি নাম্মা বেঙ্গালুরু অ্যাকোয়ারিয়ামে। এখানে দেখবো বিভিন্ন রকমের অ্যাকোয়াটিক লাইফ। স্টিংরে অর্থাৎ শঙ্কর মাছ নড়লই না। এবার দেখবো পিরানা। ছোটবেলায় ওই সিনেমাটা দেখে কিন্তু যথেষ্টই ভয় পেয়েছিলাম আমি, কিন্তু এদেরকে দেখে অতটাও ভয়ানক লাগছে না। তারপর কিংকং প্যারট ফিশ। কিংকং, হ্যাঁ বড় তো আছে বেশ, কিন্তু বেশ মিষ্টি তাই না? এখানে আবার একটা ওই কোয়েপন টাইপেরও আছে। স্মোকটা অন করে দিতেই সবকটা মাছ আমাদের দিকে চলে এলো, কে জানে কি কারণ, কিন্তু কি সুন্দর লাগছে তাই না? মাছদেরকে ভাসতে দেখলে আমার একটা ওই সেন্স অফ কামনেস জন্মায় মনের মধ্যে। কে জানে তোমাদেরও কি তাই হয়? কমেন্ট সেকশনে বলো না আমাকে একটুখানি। এখানে আবার ওই ওভারহেড অ্যাকোয়ারিয়াম টাইপের একটা ছোট্ট সেকশনও আছে। বাহ, কি সুন্দর তাই না? চলো, মাছ দেখতে দেখতে তোমাদের সাথে দুটো কথা বলি। কখনো কখনো ব্লগ আসতে দেরি হয়, বেশ দেরি হয়, একটা লম্বা গ্যাপ পড়ে যায়। বিশ্বাস করো, এই ব্যাপারটাতে সব থেকে বেশি অ্যানয়েড আমিই ফিল করি। কিন্তু কি করব বলো, কাজের চাপ, পড়াশোনার চাপ, এসব তো আর আমার শিডিউল দেখে আসবে না। যাকগে, এরপর থেকে চেষ্টা করব, প্রমিস করছি না, কিন্তু চেষ্টা করব রেগুলার হওয়ার, কনসিস্টেন্ট হওয়ার। সপ্তাহে 3টে না হলেও 2টো ভ্লগ তো দেবই। আর যদি কখনো দেখো আবার গ্যাপ পড়ে যাচ্ছে, তাহলে একটু পেশেন্স রেখো, একটু বোঝার চেষ্টা করো যে নিশ্চয়ই কোনো একটা হেক্টিক ফেজ চলছে। এই চ্যানেলটা আমার বড্ড ভালোবাসার জায়গা। আমি যথেষ্ট ভালোবেসেই ব্লগটাকে এডিট করি, ভয়েস ওভার দিই, তাই থামবো না। হয়তো গ্যাপ পড়ে যাবে, কিন্তু থামবো না। কন্টেন্ট অনেক ভেবে রেখেছি কি দেওয়া যায়, সেই সবই আসবে। একটু সময় লাগলেও সবই আসবে, কথা দিলাম। এর ওপরে কিন্তু আরো 2টো ফ্লোর আছে, সবটাই অ্যাকোয়ারিয়ামের। তাহলে চলো সময় নষ্ট না করে যাই, গিয়ে দেখি কত রকমের মাছ, কত বিভিন্ন ধরনের অ্যাকোয়াটিক লাইফ আছে এখানে। সবটাই তো দেখতে হবে। 1972 থেকে 1983-র মধ্যে এই জায়গাটার কনস্ট্রাকশন হয়। তারপরে 27 অগস্ট 1983-তে এই অ্যাকোয়ারিয়ামের ইনগরেশন হয়। এই যে আমরা এখন ফার্স্ট ফ্লোরে আছি, এখানে টোটাল 14টা বড় বড় ট্যাঙ্ক আছে। এরপরে যখন সেকেন্ড ফ্লোরে যাব, ওখানে অ্যারাউন্ড 62টা ছোট থেকে মাঝারি সাইজের ট্যাঙ্ক আছে। ইন্ডিজিনিয়াস আর এক্সোটিক স্পিসিস মেশালে টোটাল 40 থেকে 50টা হবে মিনিমাম। এইটা ইন্ডিয়ার সেকেন্ড লার্জেস্ট অ্যাকোয়ারিয়াম, আর এটা অ্যাডমিনিস্টার করে কর্ণাটকা স্টেট গভর্নমেন্ট ডিপার্টমেন্ট অফ ফিশারিজ। আমি বেশ কয়েকদিন আগে কোথাও একটা পড়েছিলাম যে অ্যাকোয়ারিয়ামস আর কোয়াইট দ্য পপুলার চয়েস ফর রিল্যাক্সেশন অ্যান্ড থেরাপি। মানে যাদের আর কি ব্লাড প্রেশার, স্ট্রেস বা অ্যাংজাইটি লেভেল হাই, তাদেরকে সচরাচর অ্যাডভাইস করা হয়
যে তারা যেন অ্যাকোয়ারিয়ামস ভিজিট করে। তখন আমি জিনিসটা নিয়ে অত ভাবিও নি, ইম্পর্টেন্সও দিইনি, কিন্তু আজকে এখানে এসে সত্যি বুঝতে পারছি অনেক পিসফুল ফিল করছি। ওই যে কিছুক্ষণ আগে বলছিলাম না, ওই সেন্স অফ কামনেস, ওইটাই। জানি না ওদের নিজস্ব ডোমেনে হয়তো মাছরা অনেক ক্যাওটিক হলেও হতে পারে, কিন্তু ওদেরকে বাইরে থেকে দেখে খুব সুদিং লাগছে, খুব শান্ত লাগছে নিজেকে, খুব ভালো লাগছে। আজকের দিনটা ভারী ভালো কাটছে, কালকের মতন। আশা করছি আগামীকাল, তার পরের দিন আর তার পরের দিনগুলো ঠিক এরম করেই কাটবে। যাকগে, এবার আস্তে আস্তে বেরোতে হবে অ্যাকোয়ারিয়াম থেকে। দেখি এরপর কোথায় যাওয়া যায়। কি সুন্দর লাগছে না বিধানসভাটা এখন দেখতে। যাকে আমাদের দুজনেরই না ফোনের চার্জ, পাওয়ার ব্যাংকের চার্জ সব প্রায় শেষ, তাই টুক করে একবার হস্টেলে যাই, ফোনগুলোকে চার্জ দিয়ে তারপরে আবার বেরিয়ে পড়বো। আরেকটা জায়গায় তো যেতে হবে এখনো। ফোন চার্জ করে নিয়ে চলে এসেছি আজকে আমাদের লাস্ট স্পট, চিকপেট মার্কেটে। এই জায়গাটার নাম হচ্ছে চিক্কাপেট। কেয়ার মার্কেটের সাথেই লুজলি কানেক্টেড, কিন্তু এখানে বেশিরভাগ হাউস হোল্ড আইটেম আর শাড়ি বিক্রি হয়। ফাইনালি কিছু খাবো এবার। চোখে পড়লো এই সেদ্ধ ডিম, আর আমার ডিমের প্রতি দুর্বলতা তো জানোই তোমরা। খুব ভালো লাগলো খেয়ে এটা অনেকক্ষণ পরে। এই তো একটা তেলে ভাজার দোকান খুঁজে পেয়েছি, সবই খেতে ইচ্ছা করছে। দাদাকে বলি চটপট একটু গরম করে দিয়ে দিতে। আর যতক্ষণ গরম হচ্ছে তোমাদেরকে একটা ছোট্ট রিউমার বা লেজেন্ড, যা ইচ্ছে বলতে পারো, আছে আর কি, সেটা বলি। বলা হয় নাকি শিবাজি মহারাজ নিজের ছোটবেলাকার অনেকটা টাইম এই ব্যাঙ্গালোরে কাটিয়েছেন নিজের বাবার সাথে। ওনাদের যে ফোর্টটা ছিল সেটাই ছিল এই চিক্কাপেটে, সেটাই পরিণত হয়েছে এই চিকপেট মার্কেটে। একে তো খিদে পেয়েছে, তার উপরে গরম গরম পকোড়াগুলো জাস্ট অসাধারণ লেগেছে খেতে। আগের দিন ভিভিপুরামে একটা জিনিস খাবো ভেবেছিলাম, কাগড়া রুটি। ওখানে রুটিটাকে একদম পাঁপড়ের মতন সেকে ওর ওপর জিনিসপত্র ছড়িয়ে চাটের মতন প্রেজেন্ট করা হয়। এত পেট ভরে গেছিল যে সেটা আর খাওয়া হয়নি। এই দোকানে দেখলাম সেম জিনিস, খালি রুটির জায়গায় চালের পাঁপড়। ব্যাস কিনে নিলাম। যা দুর্দান্ত খেতে লাগছিল, ও মাই গড। এই চিকাপেটের শাড়ির মার্কেটটাও কিন্তু যথেষ্ট বড় আর ফেমাস। ব্যাঙ্গালোর এলে অনেকেই এখান থেকে শাড়ি কিনে নিয়ে যায়। চলো, চিকপেট মার্কেটও তাহলে ঘোরা হয়ে গেল, কিন্তু পেটটা ঠিক এখনো ভরেনি, তাই খাওয়ার সন্ধানে আরো অন্য একটা জায়গায় যাচ্ছি। চলো। ম্যাজেস্টিক বাস স্ট্যান্ডের কাছে এই হোটেল এবিএম ইন্টারন্যাশনালের নিচেই হচ্ছে ব্যাঙ্গালোরের ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস রেস্টুরেন্ট, এম্পায়ার। ভেবেই এসছিলাম যে এখান থেকে একটু কিছু হলেও তো খাবো। তাহলে চলো ভেতরে যাই, দেখি কি পাওয়া যায়। অর্ডার করে দিয়েছিলাম দুজনের জন্য দুটো শাওয়ারমা র্যাপ। এই শাওয়ারমা বানানোর যে পুরো প্রসেসটা বড্ড ফ্যান্সি লাগে আমার। শাওয়ারমা গ্রিল থেকে শুরু করে যেভাবে ওটা পুরো স্ট্যাক করা হয়, গ্রিল করা হয়, তারপরে এই বানানো, খুব ভালো, খুব সুন্দর, দেখেই মন ভরে যায়। এবার একটু খেয়ে দেখি কিরকম লাগছে। ও মাই গড, জাস্ট আমার রিয়াকশনটা দেখেই বুঝতে পারবে কতটা ভালো খেতে এটা। এই রেস্টুরেন্টের বাইরেই এদের আবার একটা পানের কাউন্টারও আছে। অনেক ভ্যারাইটি, গুলকান্দ পান, মিষ্টি পান, চকলেট পান, ম্যাঙ্গো পান, কি না। ওর মধ্যে থেকেই নিয়ে নিলাম 2 রকমের। প্রথমে ট্রাই করছি এই গুলকান্দ পানটা, খেয়ে দেখি। একটু ডিফারেন্ট, একটু লেটে কিকিন করছে, বেশ ভালো খেতে কিন্তু। এবার ট্রাই করছি এই মিষ্টি পানটা, দেখি একবার কিরকম খেতে। যেরকম সাধারণত আমরা মিষ্টি পান খেয়ে থাকি তার থেকে একটু ডিফারেন্ট, কিন্তু বেশ স্বাদ। তার পাশেই একটা জুস কাউন্টারও আছে এখানে। ওখানে সব রকম জুসের শেক, ফালুদা, ডেজার্ট সবকিছুই পাওয়া যাচ্ছে। আমরা নিয়ে নিলাম এম্পায়ার স্পেশাল ফালুদা। দাদাকে বানাতে দেখে জাস্ট অসাধারণ লাগছিল। সব রকমের ড্রাই ফ্রুটস, তারপরে ফালুদা, তারপরে চিয়া সিডস, রাবড়ি,
হেন কোনো টেস্টি জিনিস নেই যেটা এই ফালুদাটার মধ্যে যাচ্ছে না। দুর্দান্ত হবে কিন্তু খেতে, যা দেখে মনে হচ্ছে। যতটা সুন্দর এটা দেখতে লাগছে তার থেকেও অনেক গুণ বেশি ভালো কিন্তু এটা খেয়ে লাগছে। জাস্ট ডিলিশিয়াস। তারপর দেখলাম একটা ছোট্ট কার্টে সব পাওয়া যাচ্ছে, ডিমের অমলেট থেকে শুরু করে আর এগ চিকেন ফ্রাইড রাইস অব্দি। ওখান থেকেই এই চিকেন ফ্রাই নিয়ে নিলাম কিছুটা। এটা পরে হস্টেলে গিয়ে খাবো। চলো তাহলে ব্যাঙ্গালোরের ডে 2ও শেষ হয়ে গেল। এবার আস্তে আস্তে হাঁটতে হাঁটতে হস্টেলের দিকে চলে যাই। ব্লগটাও আজকে এখানেই শেষ করছি। তোমরা সবাই সাবধানে থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।